হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনারা প্রথমবার ভিজিট করে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে বেল আইকনটাও হিট করে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান। তো চলুন বন্ধুরা, এখন আপাতত এই ভিডিওটা শুরু করা যাক। তো ঠিক আছে বন্ধুরা, গত শনিবারের কথা যদি বলি তাহলে একটি টপিক আমি কভার করেছিলাম, ঠিক আছে, এবং তারপর আপনাদের অনেকে একটি প্রশ্নও করেছিলেন যে এই সম্পর্কিত কোনো বিস্তারিত ভিডিও বানানো হবে কি হবে না। তো আজকেও টেলিগ্রাম চ্যানেলে অনেকে এই প্রশ্ন করেছেন। তো কোন টপিকটির কথা আমরা বলছি বন্ধুরা? হ্যাঁ, শেয়ার বাজারে যদি আপনি কোনো শেয়ার কেনেন এবং যদি আপনি সেই শেয়ারটি বেচে দেন, তাহলে আপনারা জানেন যে ভাই এর জন্য আপনাকে কিছু ফি এবং চার্জ দিতে হয়। আপনাদের এখানে শেয়ার কেনা বেচার সময়ও কিছু ট্যাক্স লাগে। আমি ইনকাম ট্যাক্সের কথা বলছি না, ঠিক আছে। তো এই সম্পর্কিত এখন আমরা বিস্তারিত আলোচনা করব। এবং যদি আপনি একটি শেয়ার কেনেন এবং তারপর সেটি বেচে দেন, ঠিক আছে, তো আপনার উপর কোন কোন ধরনের কত ধরনের চার্জ লাগে, ফি লাগে, ট্যাক্স লাগে, ঠিক আছে, আর আপনার কি কি ভুল হয় এবং সেই ভুলগুলি আপনি কিভাবে এড়িয়ে যাবেন যাতে আপনার অ্যাকাউন্ট থেকে এই অতিরিক্ত টাকা না কেটে যায়, তো এই নিয়েই আলোচনা করব, ঠিক আছে। তো সমস্ত বিষয়গুলোকে আমরা ভালোভাবে বুঝবো যে আপনি বাই এবং সেল করার পরে এখানে কিভাবে আপনার উপর চার্জগুলো লাগে সেই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য যাতে আপনারা পেয়ে যান, সেই চেষ্টাই করব। এই সমস্ত কথা আমি আপনাদের এখানে উদাহরণ সহ বোঝাতে চলেছি, কিন্তু এর আগে আমরা একটি গল্প জানার চেষ্টা করব। তো এর আগের অনেক ভিডিওতেও এই ধরনের গল্প জানার চেষ্টা করেছি। তো এই ধরনের গল্পগুলো জেনে নিলে কি হয়, বিষয়গুলো বুঝতে অনেকটা সুবিধা হয়। এই বিষয়গুলো এড়িয়ে যাবেন না, নয়তো কি হবে, আপনি ধরুন এই গল্পটা এড়িয়ে গেলেন এবং পরে গিয়ে আপনার বোঝার কিন্তু প্রচন্ড অসুবিধা হতে পারে। যখন আমি এই গল্পের রেফারেন্স দেব তখন আপনি কিন্তু এই জিনিসগুলো আর বুঝতে পারবেন না। তাই যদি ভিডিওটা ক্লিক করেই থাকেন তবে ভাই পুরোটা দেখে নিন, এত তাড়াহুড়োর কিন্তু কোনো দরকারই নেই। গল্পটা খুবই সহজ, যেমন এর আগের কিছু শনিবারের ভিডিওতে বলেছিলাম তেমনই কিছু গল্প আমরা এখানে দেখতে চলেছি। তো কোন গল্প? যেমন ধরুন আপনি যেখানে যে গ্রামেই থাকুন বা যে শহরেই থাকুন, ঠিক আছে, সেখানে ধরুন একজন কেউ আসেন, তো তাকে মিস্টার এও ধরতে পারেন বা মিস্টার এক্সও ধরতে পারেন। তো এক জায়গায় তিনিও থাকেন, তো তিনি তার জায়গা থেকে কি করেন, তার বাড়ি থেকে 10 মিটার দূরে সেখানে আমরা কি দেখতে পাই, সেখানে আমরা একটি বাজার দেখতে পাই। কিসের বাজার? এটি একটি সাধারণ সবজির বাজার, ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে পাইকারি বাজারও থাকে। তো সেই লোকটা কি করেন, বাস ধরে সেই বাজার পর্যন্ত চলে যান এবং সেখানে 1000 টাকার জিনিস কিনে নেন, ঠিক আছে। আপনি বিস্কুট ধরে নিতে পারেন, ধরে নিন 1000 টাকার বিস্কুট তিনি কিনে নিলেন। আর তারপর কি করেন, সেই জিনিসটি নিয়ে তিনি আবার নিজের গ্রামে বা শহরে ফিরে আসেন এবং নিজের গ্রামে বা শহরে ফিরে এসে তিনি কি করেন, সেই 1000 টাকার জিনিস নিজের দোকানে বিক্রি করার জন্য রেখে দেন এবং স্বাভাবিকভাবেই তিনি নিশ্চয়ই তার থেকে বেশি দামে সেটা বিক্রির চেষ্টা করবেন। যদি ধরুন 1200 টাকায় বেচেন তাহলে মোটামুটি 200 টাকার তার লাভ হলো, ঠিক আছে। কিন্তু এই সমস্ত জিনিস করার জন্য তিনি নিজের বাড়ি থেকে বাজারে গেলেন, বাজার থেকে 1000 টাকার জিনিস নিয়ে আবার ফিরেও এলেন। তো ধরে নিন এর জন্য তার 20 টাকা মতো খরচ হলো। কিসের জন্য খরচ হলো? আরে ভাই, পরিবহনের ব্যাপার আছে না, এই যে ট্রান্সপোর্টেশন বলে, এই পেট্রোল ডিজেল খরচ, ধরুন বাসেও গেল বা ধরুন বাইকেও গেল, তো সেখানেও তো কিছু না কিছু খরচা হচ্ছে। তো ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত আপনি গল্পটি বুঝতে পারলেন। এখন ধরুন সন্ধে হয়ে গেল, ভাই কিছুই বিক্রি হলো না, ঠিক আছে। তো তিনি কি বললেন, চলো ভাই এখানে যেমন তেমন দামে বিক্রি করতেই হবে। তো তিনি কি করলেন, সেই একই দামে বেচে দিলেন। মানে যেই জিনিসটি তিনি সকালে 1000 টাকায় কিনেছিলেন সেই জিনিসটা বিকালে আবার 1000 টাকায় বিক্রি করে দিলেন। তো এখন আপনি আমাকে বলুন যে তার লাভ হলো নাকি লোকসান হলো? এখন আপনি বলবেন 1000 টাকায় কেনা হয়েছে, 1000 টাকায় বেচা হয়েছে, তাহলে তো কোনোভাবেই এখানে লাভ হলো না। আপনি কিন্তু এখানে একেবারেই সঠিক। তো তিনি তো 1000 টাকায় জিনিস কিনেছিলেন এবং 1000 টাকাতেই বিক্রি করলেন, মানে তার কি কোনো লাভ বা লোকসান হলো না? তো এখানে যদি আপনি বলেন যে না কোনো লসও হলো না, না কোনো প্রফিটও হলো, তো এই প্রশ্নের জবাব আপনি কিন্তু ভুল দিয়েছেন। আসলে কিন্তু তার লোকসান হয়েছে ভাই। কিভাবে লোকসান হলো? কারণ 1000 টাকায় কিনেছিল এবং 1000 টাকায় বিক্রিও করলো, কিন্তু তার যে 20 টাকা লোকসান হলো। কিভাবে লোকসান হলো? হ্যাঁ, সেই পরিবহন খরচ বা ট্রান্সপোর্টেশন খরচ। ভাই সেই যাতায়াতের যে ভাড়া সেটাও তো খরচ হলো, তাই না? তো সেটা রিকভার করা উচিত কি উচিত নয়? মানে কি হলো বন্ধুরা, যে 1000 টাকায় জিনিসটা তিনি বাই করেছিলেন সেটা অন্তত পক্ষে তার 1020 টাকায় সেল করা উচিত ছিল। তখন কিন্তু মনে হতো যে আরে 20 টাকা মোটামুটি লাভ হলো, কিন্তু সেটা আসলে লাভ নয়, সেটা তার পরিবহন খরচ ছিল। এই 1020 টাকায় বিক্রি করা মানে তার আসলে কোনো লাভও হলো না বা কোনো লসও হলো না, ঠিক আছে। তো এই উপদেশ আমি আপনাদের কেন দিচ্ছি? তো বন্ধুরা, শেয়ার বাজারেও ঠিক এমনই হয়। এই শেয়ার বাজারে যে জিনিসগুলো আপনি করেন না ভাই, সেগুলোর জন্য কিন্তু আপনাকে ফি এবং চার্জ দিতে হয়, ঠিক আছে। এখানে বাড়িতে বসে আছেন আর বিএসসি এনএসসি যা আপনারা দেখতে পাচ্ছেন,
তা কিন্তু আপনার শহর থেকে বহু দূরে আছে। তবুও কি আপনাকে কোথাও যেতে হয়? এই বিএসসি তে যেতে হয় নাকি এনএসসি তে যেতে হয়? আপনারা দেখেছেন তো সেই স্ক্যাম 1992 সেই যে ওয়েব সিরিজটা রয়েছে, সেই যে রিং থাকতো একটা ট্রেডিং এর সঙ্গে সম্পর্কিত, আপনাদের কি সেখানে যেতে হয় নাকি কোনো অফিসে যেতে হয়? এগুলো কিন্তু কিছুই করতে হয় না। আপনি আপনার বাড়িতে কি করেন, ল্যাপটপ ওপেন করেন কিংবা মোবাইল ফোন ওপেন করেন, একটি অ্যাপ্লিকেশন এবং আপনার আইডি পাসওয়ার্ড দিলেন, তো সেখানে আপনি যা কিনতে হয় সেটা কিনতে পারেন, যা বেচতে হয় সেটা বেচতেও পারেন, ব্যাস। আর আপনার অ্যাকাউন্টে টাকা চলেও আসে। দেখতেই তো পাচ্ছেন এই যে জিনিসগুলো এত সহজ করে রাখা হয়েছে। আপনি এখন চেয়ারের উপর বসেও করতে পারেন, আপনি সোফার উপর শুয়েও করতে পারেন, যা ইচ্ছা করুন ভাই। এই যে এত সুবিধা দিয়ে রাখা হয়েছে, এর জন্য কিন্তু আপনাকে কোথাও যেতে হচ্ছে না। তো এই যে পুরো সিস্টেম, এই প্রযুক্তি বা টেকনোলজি যাই বলুন না কেন, যেটা তৈরি করা হয়েছে ভাই, তার জন্য তো অনেক পরিশ্রম লেগেছে, এর মাঝে অনেক কোম্পানি কাজও করে। তো ভাই সেই কোম্পানিগুলোর কি তাদের ফি, তাদের চার্জ নেওয়ার দরকার নেই? অবশ্যই নেওয়ার দরকার আছে। তো এই পয়েন্টটা প্রথমে আপনাদের বোঝা উচিত, ঠিক আছে? অনেকে রাগ হয়ে যায়, আরে ভাই আমি তো 1,000 টাকা শেয়ার কিনলাম, 1,000 টাকার বেচলাম, আমার অ্যাকাউন্টে তো 1,000 টাকা ফেরত আসা উচিত ছিল, কিন্তু এখন তো 980 দেখাচ্ছে বা 970 দেখাচ্ছে। তো ভাই সেটা যে 980 দেখাচ্ছে বা 970 দেখাচ্ছে, সেটা কিন্তু এই কারণেই দেখাচ্ছে কারণ আপনার এখানে কিছু ফি বা চার্জ লেগেছে। আপনি এই আরামে বাড়িতে বসে বসে যে জিনিসগুলো করছেন না, সেটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। তার পেছনে অনেক পরিশ্রম লেগেছে, অনেক প্রযুক্তি লেগেছে, অনেক কোম্পানি এর মাঝখানে কাজও করে। তো সেই সম্পর্কেই আমরা জানার চেষ্টা করতে চলেছি। তো বন্ধুরা, এই শেয়ার বাজারে সব মিলিয়ে 4 ধরনের কাজ হয়। এই শেয়ার বাজারে তো দেখেছেন শুধুমাত্র শেয়ার কিনতে হয় এবং বেচতে হয়, কিন্তু আমি কেন 4 ধরনের কথা বলছি? তো যদি দেখেন এখানে 4 রকম ভাবে বেচা কেনা করা যায়। প্রথমে যদি দেখেন ইন্টারডে ট্রেডিং রয়েছে, মানে একই দিনে কেনা বেচা করলেন। তারপরে যদি কথা বলি ডেলিভারি রয়েছে, তো আপনি সেই শেয়ার কিনে নিলেন কিন্তু সেটা একই দিনে বেচলেন না, লং টার্মের জন্য শেয়ার আপনার পোর্টফোলিওতে রেখে দিলেন। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই ফিউচার অ্যান্ড অপশনও কিন্তু রয়েছে। তো এই ফিউচার অ্যান্ড অপশনের মধ্যে দেখতে পাচ্ছেন ফিউচার্স রয়েছে এবং ও এর মধ্যে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে। তো এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, এগুলোর সাথে সম্পর্কিত যে ফি বা চার্জ লাগে সেগুলো কি একই রকমের লাগে? তো বন্ধুরা, এই প্রশ্নের জবাব হলো না। এখানে ইন্টারের কথা বলুন বা ফিউচার অপশনের কথা বলুন বা ডেলিভারির কথাই বলুন, এখানে কিন্তু আলাদা আলাদা চার্জ লাগে ভাই। আর এই সম্পর্কিত বিষয়গুলোই আমরা এখানে বুঝতে চলেছি। আর এখানে মূলত এই যে চ্যানেল, এটা ইনভেস্টরদের জন্য, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে ইকুইটি ডেলিভারি সম্পর্কিতই, মানে যেটা লং টার্মের বিষয়, সেগুলোকেই কভার করব। এবং চলুন তার সাথে সাথে অল্প স্বল্প ইন্টারের ব্যাপারে চার্জগুলো এখানে কভার করব, ঠিক আছে? তো চলুন এবার মেইন জিনিসগুলো শুরু করা যাক। প্রথমে আলোচনা করব এই ইকুইটি ডেলিভারি বা লং টার্ম ডেলিভারির ব্যাপারটা। তো আপনার মনে প্রশ্ন আসবে, এই ইকুইটি ডেলিভারির ক্ষেত্রে মোট কত ধরনের চার্জ লাগে? তো প্রথমেই আপনাদের সেই প্রশ্নটা ক্লিয়ার করে দিই। এখানে আপনারা একটা নয়, দুটো নয়, মোট 7 ধরনের চার্জ এখানে দেখতে পাবেন। কতগুলোর কথা বলছি? 7 ধরনের, ঠিক আছে? এটা তো নিশ্চয়ই মনে থাকবে আপনার। তো একটি একটি করে বিষয় এখন আমাদের বুঝতে হবে। তো দেখতে পাচ্ছেন এই যে চার্জগুলো, সেটা খুলে নিয়েছি। প্রথমে কি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, ব্রোকারেজ রয়েছে। তো আমি এখানে জিরোদার যে ওয়েবসাইটে রয়েছে সেটা দিয়েই বোঝাবো, তবে এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়। তো যদি প্রথমেই দেখেন এই যে ফ্রি ইকুইটি ডেলিভারি, মানে যদি লং টার্মের কথা বলি, তো এখানে ব্রোকারেজ যে ফি সেটা কিন্তু 0 রয়েছে। তারপরে ইন্টারডে এন্ড এফএনও এখানে দেখতে পাচ্ছেন 20 রয়েছে। তো চলুন এবার এক এক করে লিস্টগুলো দেখে নিই। এইখানে এই যে ব্রোকারেজ জিরোদার, এটা 0 ব্রোকারেজ দেখাচ্ছে। তো এই ব্রোকারেজ, এই জিনিসটা কি হয় বন্ধুরা, প্রতিটা যে ব্রোকার আপনি দেখতে পান তাদের নিজেদের আলাদা আলাদা চার্জ থাকে। এখন কেউ লং টার্মের হিসাবে 0 ব্রোকারেজ নেয়, যেমন এই জিরোদার কথা বলছি। বর্তমানে কিন্তু আপনি যদি এখানে লং টার্মে ইনভেস্ট করেন, তাহলে এই যে ব্রোকারেজ চার্জ সেটা কিন্তু 0। যদিও ভবিষ্যতে এই যে চার্জ সেটা বদলাতে পারে, কারণ সেবি নতুন নতুন নিয়ম নিয়ে আসছে। তো সেখানে এই যে চার্জ সেটা বাড়তে পারে। বর্তমানে যখন ভিডিওটা বানাচ্ছি তখন এই যে চার্জ সেটা কিন্তু 0 রয়েছে। তো এই ব্রোকারেজ যে চার্জ সেগুলো কারা পায়? বিভিন্ন যে ব্রোকিং অ্যাপগুলো রয়েছে, যেমন জিরোদা রয়েছে, আপস্টক্স রয়েছে, ক্রো রয়েছে, অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, তারাই এই ব্রোকারেজ চার্জ পায়। এবং এর পরের যে চার্জেস গুলো রয়েছে সেগুলোকে বলা হয় স্ট্যাটুটরি চার্জেস। তো এই স্ট্যাটুটরি চার্জেস এর মানে কি ভাই? মানে হচ্ছে এর পরের যে চার্জগুলো সেগুলো কিন্তু কম্পালসারি, মানে ম্যান্ডেটরিও বলতে পারেন, এগুলো কিন্তু দিতেই হবে। মানে প্রথম যে চার্জটা এই ব্রোকারেজ চার্জ, এটা কিন্তু ব্রোকার নিজের থেকে ঠিক করে নিতে পারে যে তারা 0 ব্রোকারেজ নেবে নাকি কোনো টাকা নেবে, কিন্তু পরের যে চার্জগুলো এইগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। তো এই চার্জগুলোর ব্যাপারে বিভিন্ন নিয়মও রয়েছে। তো এর পরের যে চার্জটা সেটা দেখতে পাচ্ছেন এই এসটিটি বা সিটিটি, এটাও এক ধরনের ট্যাক্স। তো এর ফুল ফর্ম হলো সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স। তো এটাকে নিয়েও বর্তমানে কিছু ঝামেলা চলছে, কারণ বর্তমানে ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এসটিটি রয়েছে।
হচ্ছে, এর ফলে কি হচ্ছে, ডবল ট্যাক্স দিতে হচ্ছে। তো এই নিয়েই বাজেটে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সিও শুরু হয়, কিন্তু আপাতত এই যে এসটিটি সেটা কিন্তু বহাল রয়েছে। তো এই এসটিটি এটা কিভাবে গণনা করা হয়, তো এটা পার্সেন্টেজ হিসাবে একটা মেকানিজম তৈরি করে রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বাই এবং সেল উভয় ক্ষেত্রেই এটা 0.1% লাগবে। তো 0.1% চলুন এখানে হিসেব করে নিই। তো ধরুন আপনার মোট ট্রানজাকশন হলো 1000 টাকা। তো এখানে 1000 লিখে নিলাম, 1000। এবার কত পার্সেন্ট, 0.01% ইন্টু 0.1%। তো কত হলো দেখতে পাচ্ছেন, 1 টাকা হলো। মানে আপনি ধরুন 500 টাকা শেয়ার কিনলেন এবং 500 টাকা শেয়ার বিক্রি করলেন। তো আপনার মোট টার্নওভার হয়ে গেল 1000 টাকা, এবং সেই 1000 টাকার উপরে এই যে এসটিটি সেটা লাগবে 1 টাকা। তো আপনি এই যে ব্রোকারেজ ক্যালকুলেটর রয়েছে সেখানে গিয়েও হিসাব করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম। তো বাই কতই করেছি, 500 টাকাতে বাই করেছি। তো 500 এখানে লিখে নিলাম, এবং সেল কতই করেছি, সেলসও 500 করে নিলাম। আর কতগুলো কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি, কারণ একটা কোয়ান্টিটি এই 500 টাকাতে বাই করেছি এবং 500 টাকাতে সেল করেছি। তো এসটিটি কত হলো, এসটিটি দেখতে পাচ্ছেন হয়ে গেল 1, কারণ 1000 টাকার উপরে 0.1%। তো চলুন এবার এখানে এই কোয়ান্টিটি বাড়িয়ে দিই। তো কোয়ান্টিটি 2 করে দিলাম। তো এবার দেখে নিই চলুন। তো আমার টোটাল টার্নওভার কত হয়ে গেল, 2000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন এসটিটি কত হয়ে গেল, 2 টাকা হয়ে গেল। তো এভাবেই এই টার্নওভার যে হারে বাড়বে তার উপর কিন্তু 0.1% এই এসটিটি বসবে। তো এই এসটিটির ব্যাপারটা এটা আশা করি বুঝতে পারলেন। এরপরে তৃতীয় যে চার্জ সেটা হচ্ছে ট্রানজাকশন চার্জেস। তো এই ট্রানজাকশন চার্জেস মানে কি, তো দেখতে পাচ্ছেন বিভিন্ন যে স্টক এক্সচেঞ্জ গুলো রয়েছে তারা এই চার্জটা কাটে। তো এনএসির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একদমই কম রয়েছে, 0.0029% এবং বিএসসির ক্ষেত্রে রয়েছে 0.00375%। তো আপনার মোট টার্নওভারের ওপরে এই যে চার্জ সেটা যোগ হয়, আর এটা খুব ছোট একটা অ্যামাউন্ট হলেও এইখান থেকে কিন্তু এনএসি এবং বিএসসি এদের ভালো লাভও হয়ে যায়। আর এরপরে যে চার্জ নিয়ে কথা বলবো সেটা কিন্তু গোল্ডেন পয়েন্ট, এটাকে খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন। এই যে চার্জ সেটা হচ্ছে ডিপি চার্জেস। তো এর ফুল ফর্ম কি, ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জেস। তো যদি এর বৈশিষ্ট্য দেখেন তাহলে এটা কিন্তু ফিক্সড ইন নেচার, মানে একদম স্থির প্রকৃতির একটি চার্জ। মানে আপনি 1 কোয়ান্টিটি বেচুন বা 1 লক্ষ কোয়ান্টিটি বেচুন, এটি কিন্তু ফিক্স থাকবে। তো যদি দেখেন এই জিরোদা এর যে ডিপি চার্জ কত রয়েছে, 15 টাকা 34 পয়সা। মানে ধরুন আপনার একদিনে টোটাল টার্নওভার 100 টাকাই হোক বা 1 কোটি টাকাই হোক, এই যে ডিপি চার্জ এটা কিন্তু এই 15 টাকা 34 পয়সাই থাকবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তো ডিপি ফুল ফর্ম দেখতে পেলেন, ডিপোজিটারি পার্টিসিপেন্ট রয়েছে। তো এখানে কারা কারা চার্জ কাটে দেখতে পাচ্ছেন, এই 15 টাকা 34 পয়সা এদের মধ্যে এই 3.5 টাকা এটা কাটে সিডিএসএল। তো সিডিএসএল ফি দেখতে পাচ্ছেন। তারপরে এই যে 9.5 টাকা এটা কাটছে এই ব্রোকারটা, এই জিরোদা, এবং এই 2 টাকা 34 পয়সা জিএসটি রয়েছে। তো এসব নিয়েই 15 টাকা 34 পয়সা হচ্ছে। তো এটা একদম ফিক্স রয়েছে। তো এই ডিপি চার্জ এটা কেন লাগানো হয়, কারণ আগে দেখতে পেতেন ফিজিক্যাল ফর্মে এই শেয়ার মিলতো, আপনাকে শেয়ারের বদলে হাতে কাগজ দিয়ে দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই যে শেয়ার সেটা ডিজিটাল ভাবেই কেনা বেচা হচ্ছে, এবং এই যে শেয়ারগুলো সেগুলো তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে না, তার জন্য সেগুলো সিডিএসএল বা এনএসডিএল এদের কাস্টডিতে কিন্তু চলে যাচ্ছে। তো সেই শেয়ারগুলো সামলে রাখার জন্য এই যে ডিপোজিটারি গুলো রয়েছে যেমন সিডিএসএল এবং এনএসডিএল তারাই চার্জটা নেয়। তো এই যে ডিপি চার্জ এটা কখন লাগে দেখতে পাচ্ছেন, ওয়েন স্টকস আর সোল্ড, মানে শুধুমাত্র বিক্রি করার সময় এই যে ডিপি চার্জ সেটা লাগে। এবং যদি দিনের হিসাবে কথা বলি তাহলে এই যে ডিপি চার্জ সেটা কিন্তু একবারই লাগবে। তো এইখানেও একটা ইন্টারেস্টিং জিনিস জানতে হবে। ধরুন আপনার কাছে কোনো কোম্পানির 1000 শেয়ার রয়েছে। তো ধরুন সকালে সেই কোম্পানির একটা শেয়ার বিক্রি করলেন, তো সেখানে আপনার এই যে ডিপি চার্জ সেটা লেগে গেল। এবং তারপরে বেলায় ধরুন আপনি 200 শেয়ার বিক্রি করুন, 400 শেয়ার বিক্রি করুন বা 600 শেয়ার বিক্রি করুন, তখন কিন্তু সেই যে ডিপি চার্জ সেটা আর লাগবে না। মানে একটা শেয়ারের উদাহরণ বলছি, ধরুন টিসিএস এর 1000 শেয়ার রয়েছে। তো সকালে একটা বিক্রি করলেন, তারপরে আবার 100 বিক্রি করলেন, তারপরে 200 বিক্রি করলেন, আবার ধরুন 400 বিক্রি করলেন। তো আপনার প্রথমবারে যে 15 টাকা 34 পয়সা কেটে নিয়েছে, পরের বারের যে বিক্রিগুলো সেগুলোতে কিন্তু আর এই যে চার্জ সেটা কাটবে না। তার পরের দিন যদি আবার বেচেন তাহলে কিন্তু আবার সেই চার্জ লাগবে। এবং আরো একটা জিনিস, আপনার পোর্টফোলিওতে ধরুন টিসিএস এর শেয়ার রয়েছে, ইনফোসিস এর শেয়ার রয়েছে বা উইপ্রো শেয়ার রয়েছে। তো টিসিএস এর ক্ষেত্রে একবার তো দেখতে পেলেন 15 টাকা 34 পয়সা কেটে নিয়েছে। পরের বারে আপনি যখন এই ইনফোসিস এর শেয়ার বিক্রি করতে গেলেন বা উইপ্রো শেয়ার বিক্রি করতে গেলেন, তাদেরও ধরুন একটাই বিক্রি করুন বা 1000 বিক্রি করুন, তাদের ক্ষেত্রেও কিন্তু আবার এই 15 টাকা 34 পয়সা ডিপি চার্জ কেটে নেবে। তো আশা করছি এই জিনিসটা ক্লিয়ার হলো। মানে আপনার একটা কোম্পানির প্রতি দিনে একবারই এই যে ডিপি চার্জ সেটা কাটবে। কিন্তু আপনি ধরুন বিভিন্ন কোম্পানির শেয়ার একই দিনে বিক্রি করলেন, তো তাদের প্রত্যেকটা কোম্পানির জন্য প্রতিবার এই 15 টাকা 34 পয়সা করে কাটবে। তো এবার একটা সাধারণ জিনিস, ধরুন আপনি ইন্টারডেও করেন এবং তার সঙ্গে সঙ্গে ডেলিভারিও করেন। তো এখানে ট্রেডিং এর ওপর বা এই ইন্টারডের ওপর এই যে ডিপি চার্জেস সেটা
সেটা কি লাগবে? তো বন্ধুরা এই প্রশ্নের জবাব হলো না। কেন লাগবে না? কারণ ট্রেডিং এ এই যে শেয়ার, সেটা বিভিন্ন যে ডিপোজিটরি রয়েছে তাদের কাছে কিন্তু জমা হচ্ছে না, মানে আজকেই কিনছেন এবং আজই বিক্রি করে দিচ্ছেন। তো যেহেতু এই সিডিএসএল বা এনএসডিএল এদের অ্যাকাউন্টে যাচ্ছে না, সেই কারণে কিন্তু ইন্টারডেতে এই যে ডিপি চার্জেস সেটা লাগবে না। তার সঙ্গে সঙ্গে যদি এফএনওর কথা বলি, তো এখানে যারা কন্ট্রাক্ট ডিল করেন তাদেরও তো এক্সপায়ারি হয়, আর তারা তো এই শেয়ারগুলো টাকা দিয়ে আসলে কিনছে না, তো সেই কারণে তাদেরও কিন্তু এই যে ডিপি চার্জ সেটা লাগে না। তো সেই জন্যই দেখা যায় এই যে ট্রেডিং, সেখানে কিন্তু একটা চার্জ কম থাকে, মানে এই ডেলিভারিতে 7খানা চার্জ থাকবে এবং ইন্টারডে এখানে 6খানা চার্জ থাকবে। এই যে ডিপি চার্জ সেটা কিন্তু এই ইন্টারডেতে থাকছে না, কিন্তু ইন্টারডেতে বাকি যে চার্জেস গুলো সেগুলো কিন্তু সবই থাকবে। এরপরে আরো কিছু চার্জ রয়েছে, দেখতে পাচ্ছেন জিএসটি রয়েছে, তারপরে সেবি চার্জেস রয়েছে এবং স্ট্যাম্প চার্জেস রয়েছে। তো এখানে সব পুরো পার্সেন্টেজ দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন জিএসটি চার্জ কি, প্রথমে এই যে ব্রোকারেজ রয়েছে, ধরুন আপনার ব্রোকার কোনো চার্জ নেয় সেটা যোগ হলো, তার সঙ্গে সঙ্গে তার নিচে দেখুন সেবি চার্জ রয়েছে, তো এই সেবি চার্জ এটা যোগ হলো, এবং তার সঙ্গে সঙ্গে এই ট্রানজাকশন চার্জ মানে যেটা এনএসি কাটছে এবং বিএসসি কাটছে সেই চার্জটা যোগ হলো। সেই অ্যামাউন্টের যে 18% সেটা হচ্ছে এই জিএসটি চার্জ, মানে 18% হিসাবে জিএসটি চার্জ রয়েছে। তারপরে সেবি চার্জেস, তো সেবি চার্জেস কত দেখতে পাচ্ছেন, রেস 10 পার কোটি, মানে 1 কোটিতে 10 টাকা। তো এটা খুবই কম, এটা শুধুমাত্র হিসাব করার জন্য দেওয়া রয়েছে। তো চলুন এটাও দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারি এটা খুলে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন ধরে নিন কোনো একটা শেয়ারের মূল্য রয়েছে 50 লাখ, তো এটা হিসেবে সুবিধার জন্য নিচ্ছি এবং সে করলেন 50 লাখে, তো একটা কোয়ান্টিটি রেখেছে, তো আপনার টোটাল টার্নওভার কত হয়ে গেল দেখতে পাচ্ছেন 1 কোটি টাকা। তো এই 1 কোটি টাকার উপরে এই যে সেবি চার্জ এটা কত লেগে গেল 10 টাকা, তো কোটির উপরে দেখতে পাচ্ছেন 10 টাকা করে নিচ্ছে। তো এবার এখানে কোয়ান্টিটি বাড়িয়ে 2 করে দিলাম। তো এবার চলুন দেখে নিই। তো আপনার দেখতে পাচ্ছেন টোটাল টার্নওভার এটা হয়ে গেছে 2 কোটি টাকা, তো এখানে সেবি চার্জেস এটা হয়ে গেছে 20 টাকা। তো এবার চলুন এইগুলোকে এই 75 লাখ করে দিই। তো কেনাও 75 লাখে এবং বিক্রিও করে দিলাম 75 লাখে, তো টোটাল টার্নওভার হয়ে গেল এই 3 কোটি টাকা। তো সেবি চার্জেস এটা দেখতে পাচ্ছেন বেড়ে হয়েছে 30 টাকা। তো এটা একটা পার্সেন্টেজের সুবিধার জন্য দেওয়া হয়েছে যে 1 কোটি টাকাতে 10 টাকা, তো যেমন কমবে সেভাবেই কিন্তু এটাও কমবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে টার্নওভার এটা করে নিয়েছি 50 লাখ, তো এখানে এই যে সেবি চার্জেস এটা কমে হয়ে গেল 5 টাকা। তো এই স্ট্যাম্প চার্জেস এটাও দেখতে পাচ্ছেন খুব কম রয়েছে, 0.015% অর রেস 1500 পার করোড় অন বাই সাইড, এটা শুধুমাত্র বাই সাইডেই লাগু হবে। তো বন্ধুরা এতক্ষণ যে জিনিসগুলো বললাম তার কনক্লুশন কি, যেমনটা ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম, একটা গল্প বলেছিলাম না, সেই গল্প থেকে আপনারা কি শিখেছিলেন যে যদি আপনি 1000 টাকার জিনিসপত্র কিনলেন এবং সেটাকে 1000 টাকায় বিক্রি করলেন, তো আপনার অ্যাকাউন্টে এই 1000 টাকা কিন্তু দেখা যাবে না। কেন? কারণ আপনার যে পেট্রোল ডিজেলের 20 টাকা খরচা লাগছিল সেটা কিন্তু সেখান থেকে কেটে নেওয়া হবে। তো সেরকমই এই শেয়ার মার্কেটেও একই জিনিস দেখা যায় বন্ধুরা, এখানেও এই যে ফ্রি এবং চার্জেস এগুলো কিন্তু লাগে। তো বন্ধুরা মূল জিনিসটা কি, আপনার যে চার্জগুলো এখানে লাগছে, এই যেমন ডেলিভারির ক্ষেত্রে 7খানা চার্জ, সেটা ক্যালকুলেটরের উপরে ফেলে সেটা চেক করে নিতে হবে যে আপনার কত চার্জ লাগছে। যেমন ধরুন 10 টাকা, 200 টাকা, 500 টাকা বা 1000 টাকা, যেটাই লাগুক সেটা কিন্তু রিকভার করে তারপরে বিক্রি করতে হবে। আর যদি আপনি রিকভার না করে বিক্রি করে দেন তাহলে কিন্তু আপনার আসলে এখানে লোকসানই হবে। তো চলুন এখানে একটা উদাহরণ নিয়ে দেখে নিই। আপনি ধরুন একটা শেয়ার এই 1000 টাকাতে কিনলেন এবং বিক্রি করে দিলেন 1000 টাকাতে, তো কোয়ান্টিটিও এখানে লিখে নিই 1। তো সব মিলিয়ে যদি আপনার চার্জ দেখেন, চার্জ কত হয়েছে 2.07। তো এত কম কেন দেখাচ্ছে? কারণ এই যে ক্যালকুলেটর এখানে যে ডিপি চার্জ সেটা কিন্তু অ্যাড হয়নি, তো সেটাকে অ্যাড করে নিতে হবে। তো চলুন ডিপি চার্জ এটা অ্যাড করে নিই। ডিপি চার্জ অ্যাড করে নেওয়ার পরে এই যে 15 টাকা 34 পয়সা কত দাঁড়াচ্ছে, এই 17 টাকা 41 পয়সা, মানে আপনার যে 1000 টাকার জিনিসটা কেনা বেচা করলেন সেখান থেকে কিন্তু 17 টাকা 41 পয়সা এটা বাদ চলে গেল, মানে আপনি মোটামুটি 982 টাকা আবার ফেরত পাবেন। এই যে খরচটা সে কিন্তু আপনাকে দিতেই হবে, কারণ এটা কম্পালসারি খরচা। তো এখানে সামারি কি দাঁড়াচ্ছে, যা খরচ হচ্ছে ভাই সেই খরচ আগে কি করতে হবে, আগে আপনাকে যোগ করে তারপর কিন্তু হিসাব করে নিতে হবে। তো এই উদাহরণে আপনি দেখতে পাচ্ছেন 17 টাকা 41 পয়সা খরচ হিসেবে যাচ্ছিল। তো অন্তত পক্ষে বেচার সময় আপনাকে কি করতে হবে, বেচার সময় আপনাকে কমপক্ষে 1017 টাকা 41 পয়সাতে বিক্রি করতে হবে। তখন গিয়ে আপনার যে নিট লাভ সেটা শূন্য দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার লসও হবে না। অর্থাৎ যে ট্রানজাকশন চার্জগুলো লাগছে সেগুলো রিকভার করা আপনাকে জানতে হবে। যদি আপনি সেটাকে রিকভার না করেন তো শেষ পর্যন্ত আপনাদের এখানে কিন্তু লসই হবে। আর যদি আপনি ইনভেস্টর হন, লং টার্ম ইনভেস্ট করেন, তো আপনার ওপর 7টি চার্জ লাগবে এই ইকুইটি ডেলিভারি নিলে। বাকি ট্রেডিং করলে 6খানা চার্জ লাগবে। কেন? ডিপি চার্জেস সেটা থাকছে না। এই যে ডিপি চার্জেস এগুলো কিন্তু ফিক্সড টাইপের হয়, শুধুমাত্র সেলিং এর উপরে লাগে। একটি শেয়ার বেচুন
বা 1000 শেয়ার বেচুন, একদিনের কথা যদি বলি তাহলে যে কোনো একটা কোম্পানির ক্ষেত্রে এই যে টিপি চার্জেস সেটা একই থাকে, তবে কিছু ব্রোকার অনুযায়ী এই যে চার্জ সেটা কিছুটা ওঠাপড়া করতে পারে, 16 হতে পারে, 17 হতে পারে বা 15 হতে পারে। তো এখানে প্রধান যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার যে ফি এবং চার্জ লাগে অন্তত পক্ষে সেটাকে রিকভার করার পরে তারপরে কোনো শেয়ার বিক্রি করা উচিত। আর যদি আপনি সেটা রিকভার না করে এইটা ভেবেও আসেন যে 1000 টাকায় কিনলাম 1000 টাকায় বিক্রি করলাম আর 1000 টাকায় ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে, তো সেটা কিন্তু হবে না। তো কিছু না কিছু সেই যে চার্জ রয়েছে সেইগুলো মাইনাস হয়ে আপনার অ্যাকাউন্টে এই 980 982 কাছাকাছি কিন্তু টাকা চলে আসবে। তো আশা করছি বন্ধুরা পুরো ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়ে গেছে। তো যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশ বড় হয়ে গেছে, যারা শেখার আগ্রহ রাখেন তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি। যদি আপনার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে আপনি লাইকও করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ারও করে নেবেন। তারা হয়তো এই জিনিসগুলো জানে না, পরে তারাই এসে কিন্তু কমেন্ট সেকশনে বলে যে আমার সাথে স্ক্যাম হয়েছে। আরে ভাই কোনো স্ক্যাম হয়নি, এই বেসিক যে নিয়মটা রয়েছে সেটা তো জানতে হবে তাই না? অবশ্যই তাদের সাথেও শেয়ার করে নেবেন, এতে কিন্তু তাদেরও অনেক সাহায্য হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।